আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় অবচয় নিয়ে আলোচনা করব। একটা জটিল অঙ্ক সমাধান করাবো। প্রশ্নটা আগে একটু পড়ি, এরপরে সমাধানের দিকে আগাই। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, অঙ্কটা কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা জানি শুধু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বইমূল্যের উপর অবচয় ধার্য করা হয়, ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। একটু দিছি, লাইটটা একটু দিয়ে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না, বইমূল্যের উপর অবচয় ধার্য করা হয়। অর্থাৎ কোন সম্পত্তির উপর যে পরিমাণ অবচয় ধার্য করা হয়েছে সেই পূর্বের অবচয় বাদ দিয়া যে মূল্যটা দাঁড়াবে সেটার নাম হলো বই মূল্য বা পুস্তক মূল্য। সেই বই মূল্য, পুস্তক মূল্য, বই মূল্যের উপর অবচয় ধার্য করা হয়। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। প্রশ্নটা খুবই একটা ক্রিটিক্যাল অঙ্ক। এই অঙ্কটা বললে অনেকগুলো আইডিয়া ক্লিয়ার হবে, সেই জন্য এই অঙ্কটা জটিল একটা অঙ্ক শুরু করলাম। মনোযোগ দিয়ে দেখতে হবে, সবটুকু অঙ্কই খালি আসি তো দেখি। বলা হলো মিস্টার সাকিব হাসান তার এর 2020 সালে 31 ডিসেম্বর তারিখে যন্ত্রপাতির উদ্ভিদ ছিল কত? 50 লক্ষ টাকা। 2020 সালে 31 ডিসেম্বর তারিখে, মানে শেষ দিন, এত টাকা। এবং অবচয় সঞ্চিতির আরেক নাম হলো পুঞ্জীভূত অবচয়। কি লেখা আছে? অবচয় সঞ্চিতির পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। তার মানে কি, এই 50 লক্ষ টাকার, এই 50 লক্ষ টাকা যে সম্পদ, সেটার উপর অবচয় ধার্য করা হয়েছে কয় লাখ? 10 লাখ টাকা। ভালো কথা। সম্পদ মেশিনের জায়গায় কয়টা আছে, যন্ত্রপাতি কয়টা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু বললো কি, তিনি 2021 সালে একই জুলাই তারিখে 15 লক্ষ টাকা যন্ত্রপাতি 7 লক্ষ টাকা বিক্রি করছে। কয় লক্ষ? 7 লক্ষ টাকা বিক্রি করছে। আপাতদৃষ্টিতে মনে হবে 8 লক্ষ টাকাই লস, আসলে 8 লক্ষ টাকা লস না, এটা অনেকদিন ব্যবহার করা হয়েছে। অবচয় বাদ দেওয়ার পরে যে সম্পত্তি দাঁড়ায় তার নাম কি? বই মূল্য। বই মূল্য কম্পেয়ার করে দেখতে হবে যে বেশি না কম, আগে বলা সম্ভব না। মনে থাকবো, যারা বিক্রি করছে দাম কত ছিল? 15 লক্ষ, বিক্রি কত? 8 লক্ষ। বই মূল্য কত এখনো জানি না, 7 লক্ষ। উক্ত সম্পত্তির অবচয় সঞ্চিতির পরিমাণ ছিল কত? 6,50,000। তার মানে এই যে 8 লক্ষ টাকার 15 লক্ষ টাকার জিনিস, এটাকে অনেকদিন ব্যবহার করা হয়েছে। ব্যবহার করতে করতে এটার উপর অবচয় দাঁড়াইছে কত লাখ টাকা? টোটাল অবচয় দাঁড়ালো 6,50,000 টাকা। অবচয় সঞ্চিতি মানে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হলো কোনো একটা সম্পত্তি শুরু থেকে আজ পর্যন্ত টোটাল অবচয় যোগফল। অবচয় সঞ্চিতির আর একটা পুঞ্জীভূত অবচয় 6,50,000। ওই একই তারিখে, তার মানে জুলাই 20 সালে, একই জুলাই তারিখে আরো 20 লাখ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হয় নতুন। মিস্টার সাকিব হাসান সম্পত্তি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করে। বলে দিছি কয় পার্সেন্ট? 10% হারে অবচয় ধার্য করে। এই সম্পত্তির মধ্যে আমাদের কি কি, এই জিনিসটা একটু জানা থাকতে হবে। আমার সম্পদ ছিল 50 লাখ টাকা, সেই 50 লাখ টাকার সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়েছে কয় লাখ? 10 লাখ টাকা। এর মধ্যে একটা একটা যন্ত্রপাতি 15 লাখ টাকার দাম ছিল, সেটা বিক্রি করছি 7 লাখ টাকা। যেটা বিক্রি করলাম সেটার উপর অবচয় ধার্য করা হয়েছিল 6,50,000। তার মানে আমরা যদি বলি বই মূল্য কত, এই 50 লাখ, এই 15 লাখ টাকা থেকে 6,50,000 বাদ দিলে 8,50,000 টাকা, সেটা বই মূল্য দাঁড়ায়। প্রশ্ন হইলো, এই যে 6,50,000 টাকা পুঞ্জীভূত অবস্থায় দাঁড়াইছি, এটা কবের টাকাটা? 31 ডিসেম্বর 2020 সাল, তার মানে জানুয়ারি 1 তারিখ 2021 সাল। কিন্তু মেশিন বিক্রি করছি কয় সালে? 2021 সালের মাঝে বিক্রি করছি। মনে রাখতে হবে পুঞ্জীভূত অবস্থাটা কাউন্ট হয় বছরের শেষ দিন, বছরের মাঝে তো এখনো যাবে তো দেই নেই। তার মানে এই যে 6,50,000 টাকা ছিল 2020 সালে শেষ দিন, মানে 2021 সালে জানুয়ারি 1 তারিখে 6,50,000 টাকা অবচয়। তো মেশিনটা আরো কতদিন ব্যবহার করে বিক্রি করছি? 6 মাস। সেই 6 মাসের অবচয় কিন্তু ধরতে হবে। ধরার পরে এই 6,50,000 সাথে নতুন অবচয়টা যোগ করলে টোটাল অবচয় দাঁড়াবে। এই 15 লাখ টাকা থেকে টোটাল অবচয় বাদ দিলে হবে বই মূল্য। সেই বই মূল্যের সাথে কম্পেয়ার হবে লাভে না লসে বিক্রি করছি। এখনই লাভ লস বিক্রি করা সম্ভব না, নতুন আরেকটা মেশিন কিনছি। তাহলে এই যে 50 লাখ টাকার যন্ত্রপাতি ছিল, তার মধ্যে অবচয় হলো 10 লাখ। নতুন একটা যে মেশিনটা বিক্রি করছি সেটার অবচয় এটার মধ্যে কয় লাখ ছিল? 10 লাখের মধ্যে নতুন যে মেশিনটা ছিল, আগে যে মেশিনটা বিক্রি করে দিছি, সেটার অবচয় কয় লাখ? 6,50,000। তার মানে 50 লাখ টাকার মধ্যে একটা মেশিনের দামই 15 লাখ টাকা, বাকিটির দাম কত? 35 লাখ। 15 লাখ টাকা যন্ত্রপাতির অবচয় ছিল কত? 6,50,000। 10 লাখ থেকে 6,50,000 বাদ দিলে কয় লাখ থাকবে? 3,50,000। সেই 3,50,000 টাকা অবচয় কার জন্য? ওই বাকি যে 35 লাখ টাকা যন্ত্রপাতি আছে সেটার জন্য। মনে থাকবো। এবার আমি প্রথমবার প্রশ্ন করছি কি, যে যন্ত্রপাতি বিক্রি করলে লাভ ক্ষতি বের করো। দ্বিতীয় প্রশ্ন করলো জাবেদা দাও,
শেষ প্রশ্ন হইলো যন্ত্রপাতি হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এবার আমি এটা হিসাব নিকাশ করে দেয়। প্রশ্ন তো করা হয়েছে, কি আসিল, লাভ ক্ষতি বের করতে বলছে। লাভ ক্ষতি বের করার দুইটা প্রক্রিয়া আছে। বিক্রয় মূল্য থেকে বই মূল্য বাদ দিলে লাভ ক্ষতি আসবে। বই মূল্য সরাসরি আবার আসে না, বই মূল্য আসে কি করে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। আমি যদি আগে লিখি কি বই মূল্য থেকে বিক্রয় মূল্য কম্পেয়ার করে লাভ ক্ষতি বের করা সহজ, আমার মনের কাছে মনে হয়। এমনি করো তাহলে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি, লাভ ক্ষতি বের করবো কি করে? যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি, এটা হইলো লাল ডলারে। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে হবে, তাই তো? বের করবে কি করে? এটা কলম করি। বিবরণ টাকা টাকা, তাহলে যে যন্ত্রপাতি বিক্রি করছিলাম সেটা ক্রয় মূল্য কত ছিল? 15 লাখ টাকা। আমি লিখতে পারি না যন্ত্রপাতি ক্রয় মূল্য কত? না, টোটাল ছিল 50 লাখ, আমি 50 লাখ তো বেশি নেই, যেটা বেশি এটার দাম কত লাখ? 15 লাখ। মনে থাকবো একটু। এবার বাদ দিতে হবে কি? পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? পুঞ্জীভূত অবচয়, এটা মনে রাখতে হবে কিন্তু। পুঞ্জীভূত অবচয় কত? যেটা বিক্রি করলাম এটার দাম কত ছিল? 6,50,000 কিন্তু অবচয় অলরেডি ধার্য করা হয়েছে। তাহলে অবচয় ধরতে হবে কত? 15 লাখ টাকার উপর 6,50,000 অবচয় ধরা হয়ে গেছে। তাহলে 15 লাখ থেকে 6,50,000 বাদ দিলে কত হয়? 8,50,000। সে 8,50,000 উপর 10% ধরলে কত হয়? কারণ ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে বই মূল্যের উপর অবচয় ধরা হয়। বই মূল্য মানে কি? মোট মূল্য থেকে অবচয় বাদ দিতে হবে। অবচয় কয় লাখ? 15 লাখ টাকা মেশিনের দাম, 6,50,000 বাদ দিলে কত থাকবে? 8,50,000। না বুঝো নাই? এই যে 15 লাখ টাকা থেকে কত বাদ দিবা? 6,50,000 বাদ দাও, 8,50,000। 8,50,000 10% মানে কি? 0.1 দিয়ে গুণ করো, 10% হয়ে গেছে। এই যে ওই 85,000 টাকা কয় বছরের? 1 বছরের। বেচছি কবে? 6 মাস পরে। এই জন্য অর্ধেক করে দাও, 42,500। মাথায় কি ঢুকছে? অর্ধেক। 6 মাস না, জুলাই মাসে বিক্রি করছি। দুইটা ভাগ করলে তো অর্ধেক হয়। দুইটা গুণ এর টোটাল, এটা 12 দিয়ে ভাগ করো অথবা 6 দিয়ে গুণ করো, যেমনি ভালো লাগে। টাকা এটাই আছে 42,500। তার মানে, না বুঝো নাই? নিজে নিজে করো। হুম, বাদ দিয়ে 10% করবা। 15 লাখ থেকে দেখি 6,50,000 বাদ যাবে। এতগুলা শুনে EXP দিয়ে 5 দিয়ে দাও, 5টা শূন্য হয়ে যাবে একসাথে। বাদ মাইনাস মাইনাস, বাদ কেন মাইনাস? 50,000। এবার ইন্টু, মানে 10% মানে কি? 0.1 দিয়ে গুণ করলে 10% এর কাজটা হয়ে যায়। আর না হয় তোমরা যে পুরাতন মডেলে করে সেটা করলে হবে। এটা হলো 1 বছরের অবচয়। আমার লাগবে কি? অর্ধেক বছরের অবচয়। তো অর্ধেক কেমনে করো? এটা অর্ধেক করো, তাহলে ভাগ 12 করো, গুণ 6 মাস দাও। 6 মাসের অবচয় লাগবে, ভাগ 12 গুণ 6 দাও। 12 গুণ 6 ইকুয়াল চাপ দিয়ে কাজটা করো, এমনি হবে না তো। হ্যাঁ, ইন্টু ইন্টু 6 দাও। আসছে 42,500। আসছে, মাথায় ঢুকছে? এটা নিচে দিকে দেবো। আচ্ছা, এই জায়গায় আমি খালি এটাতে কত? 42,000 কত? 500। মোট কত হইলো? 6,92,500। এবার এই যে 15 লাখ টাকা থেকে 6,92,500 বাদ দিলে মোট কত টাকা দাঁড়ায়? ম্যানেজ করো। 8,07,500। এটার নাম কি? এটার নাম হলো বই মূল্য। বই মূল্য বা বই মূল্য বা পুস্তক মূল্য। এবার বিক্রি করছি, মাইনাস করো বিক্রয় মূল্য।
বই মূল্য থেকে যদি বিক্রি মূল্য কি হয় বেশি হয় তাহলে লাভ, আর কম হইলে লস। কত হবে? 7 লাখ টাকা বিক্রি করলাম, বিক্রি মূল্য বেশি না কম হয়েছি? বেশি না কম? 1,07,500 টাকা। কি লিখবো? যেহেতু কম হয়েছে তাহলে কি হলো? যন্ত্রপাতি বিক্রয়জনিত এই জায়গায় একটু লিখে দিতে পারো গণনাতে, কি লিখতে পারো? বিক্রিত মেশিনের, কোন মেশিনের? বিক্রিত যন্ত্রপাতি, যেটা মেশিন না, বিক্রিত যন্ত্রপাতির 2000 কত সাল? 21 সালের অবচয়। কত সালের? 2021 সালের, 2021 সালের অবচয় কত হবে? 15 লাখ মাইনাস কত? 6,50,000 ইন্টু কত? 10%। কিন্তু কয় মাস? 21 সালে কয় মাস পাইছি? এটা 6 মাস পরে না বিক্রি করে দিলাম, তাহলে উপরে কয় মাস? 6 মাস, নিচে কয় মাস? 12 মাস। টাকা আসবে কত? 42,500। মাথা কি একটু মনে থাকবে একটু? এবার আমরা আসি প্রয়োজনীয় জাবেদা দিতে বলছি। কি জাবেদা? প্রয়োজনীয় জাবেদা। প্রয়োজনীয় জাবেদা দেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? এবার কোন মেশিন কিনছি, হ্যাঁ বুঝতে হবে। এই তো এটা একটা পয়েন্ট, ভালো পয়েন্ট। আমি কি মেশিন শুরুতে কোনো কিনছি? 2021 সালে। জাবেদা হবে কোন সাল? আগে মানুষের নাম লিখি। ওর নাম কি? মিস্টার সাকিব হাসান। জাবেদা গর্ত করতে পারো নাকি? গড় টানবো? তাহলে আমি সরাসরি নাম্বারিং দিয়ে শুরু করে দিই, তারপরটা টাইনে দিই। প্রথমে কি কত সাল প্রশ্ন হলো? এটা অঙ্ক হলো 21 সালে। কি লিখতে হবে? 2021 সাল। আমি বলছিলাম মেশিন সম্পদ ক্রয়ের জাবেদা, এই জায়গায় ক্রয় জাবেদা হবে। শুরুতে কোনো মেশিন কিনছে 21 সালে? কিনি নেই, আগের অঙ্ক মেশিন কেনা, সুতরাং ক্রয়ের জাবেদা আমার দিতে হবে না। মনে থাকবো? তাহলে হয়েছে কি? এরপরে লিখছিলাম কোন সম্পদ বিক্রি করলে তার অবচয়ের জাবেদা, তার অবচয়ের জাবেদা। 21 সালে কোনো মেশিন কি কিনছি, যন্ত্রপাতি বিক্রি করছি কিনা, এটা প্রশ্ন। তাহলে কবে বিক্রি করছি তারিখ দিতে হবে। কবে? জুলাই 1 তারিখ। বিক্রি করার আগে অবচয়ের জাবেদা দেওয়া লেখা আছে। বিক্রি করার আগে কার জাবেদা? অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদাটা বলো। অবচয় হিসাব ডেবিট, কি লিখতে গেলে ঝামেলা আছে তো, দেখবো গণনা করতে কেন দেওয়া লাগে। তোমার যে মেশিনগুলো রয়েছে সেটি অবচয় দিতে হবে না? পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ধার্য করা হলো কয় টাকা? বিক্রিত মেশিনের অবচয় ধার্য করা হলো কয় টাকা? 42,500 টাকা। এবার মেশিন বিক্রি করে দিন, মনে থাকবো? এবার মেশিন বিক্রি করবো একই তারিখে। ওই যে হ্যাঁ, এই বছরে যে অবচয়টা বের করছি সেটা জাবেদা দিলাম। 6,50,000 অবচয় জাবেদা দিতে হবে না, সেটা বিক্রির সময় আসবে। এবার জুলাই 1 তারিখ বিক্রি করে টাকা পাইছি না, টাকা না হলে যাবে নাম্বার কি দিব? দেখবো যে তোমার খুঁজে দিও, দয়া করতে চাই দিব আর কি। এবার আমি মেশিন ক্ষতিতে বিক্রয়, ক্ষতিতে বিক্রয় জাবেদা বলো এবার। কয় লাখ? হ্যাঁ, 7 লাখ। এরপরে কি বলো? একটু আগে মুখস্থ করাইছি, বলো। এবার বলো পুঞ্জীভূত অবচয় কত লিখবে, এটা বলো। পুঞ্জীভূত অবচয় ভালো করে বুঝে কও। যে মেশিন বিক্রি সেটার অবচয় টোটাল, হ্যাঁ ডেবিট। পুঞ্জীভূত অবচয় মানে একদম শুরু থেকে আজ পর্যন্ত। আগে হয়ে গেছিল 6,50,000 গণনা, একটু আগে মাইনাস করছি। পুঞ্জীভূত অবচয় কত লিখছি? কত লিখছি? আরে না, 6,92,500। আগে করছিলাম 6,50,000। এই বছর এই যে ধরলাম 50,000, 42,500 মোট কত হয়েছি? কত হয়েছি? 6,92,500 লিখবো। এই টাকা কেমনে আসলো? এই যে এই জায়গায় 6,50,000 কত, নতুন ধরছি কত? এই দুইটা মিললে 6,92,500। আর কি হবে বলো? সম্পদ বলতে ওর নাম দিবা। তোর নাম কি?
যন্ত্রপাতি যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি কি হবে? ডেবিট হবে। কয় টাকা? একটু আগে তো ক্ষতি বের করছি, কয় টাকা হয়েছে? 1,07,500। এবার ক্রেডিট করবো কারে? সংশ্লিষ্ট, মানে এটা কোন যন্ত্রপাতি? এটা যন্ত্রপাতি, ভূমি তো না। যন্ত্রপাতি হিসাবে হবে ক্রেডিট। কয় টাকা বলো এবার? ক্ষতিতে মেশিন বিক্রি, যন্ত্রপাতি বিক্রি করা হলো, এটা কারণ লিখে দিবা আর কি। বলো টাকা হবে কত? ক্রেডিট হবে কয় টাকা? আর এই তিনটার যোগফল ওই জায়গায় লেখা আছে না, মেশিনের মোট মূল্য বা অর্জন মূল্য, ক্রয় মূল্য কয় লাখ টাকা? এই তিনটা যোগ করলে 15 লাখ টাকায় হবে। মাথায় নাই? ঢুকছে মাথায় হিসাবটা? তিনটা যোগ করে দাও, টাকা 15 লাখ টাকা হবে। হ্যাঁ, কোনটা? টাকা তুমি বরাবর টাকাটা দিবা না, যে টাকাটা ক্ষতি হচ্ছে এটা ডেবিট হবে। তিনটা ক্রেডিট হয়েছে, একটা ডেবিট হয়েছে, এই হিসাব তো এমন হইতেই পারে যাবে দা, এটি কম্পাউন্ড যাবে দা, একাধিক আইটেম ডেবিট একাধিক আইটেম ক্রেডিট হইতেই পারে, এটা তো হামুর জামালার কিছু নাই। যাবে ওই জায়গায় যে নাম দিচ্ছি তো টাকাটা কেমনি দিবা? টাকা তো এই মডেল করে বসাইতে দিবে। যাবে লেখার সময় এই যে বললাম না যে লাভে বিক্রি করলে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট, প্রতিদিন বিক্রি করলে তিনটা ডেবিট একটা ক্রেডিট। এই ক্রেডিট আর ডেবিট তো টাকা সমান হইতে হবে, এই তিনজনের টাকা এটা সমান হবে, নিয়ম তো এটাই, সিম্পল হিসাব। এবার কি করা হলো? আবার মেশিন কিনছি, মেশিন কিনা যাবে দেখি, বলো। যেদিনই কিনি, কিনলে যাবে দেখি যন্ত্রপাতি ডেবিট। কয় টাকার কিনলাম? ওই যে নতুন একটা কিনলাম 20 লাখ টাকা দিয়ে। বুঝছি 20 লাখ। এরপরে কি হয়? অবচয় হয়। কেন বছর শেষে অবচয় দিবা না? সব মেশিন কি বিক্রি করছি আমি? যেটা বিক্রি করছি সেটার অবচয় দিলাম। শুরুতে বলতে কোনো শব্দ নাই, শুরুতে মেশিন কিনি নাই, কিন্তু বছরের মাঝে একটা বিক্রি করছি। আমার প্রশ্ন ছিল যেদিন মেশিন বিক্রি করব সেই দিনে আগে হবে অবচয়ের জাবেদা, তারপরে মেশিন বিক্রি জাবেদা দিতে হবে। মাথায় কি ঢুকছে একটু? কি বললাম? আমি বছরের জুলাই মেশিন বিক্রি করছি, বিক্রি করলে বিক্রি জাবেদার আগে দিতে হবে। বিক্রি জাবেদার পরে কি হবে? না, অবচয়ের জাবেদা আগে হবে, তারপর বিক্রি জাবেদা হবে। এবছরে 2021 সালে আমি কোনো নতুন মেশিন কিনি নাই, এই জন্য শুরুতে কিনা জাবেদা দিতে পারি নাই, কিন্তু মাঝে কিনছি, সেই কিনা জাবেদা দিলাম। এবার মাথায় ঢুকছি? এবার বছর শেষ হবে না, জুলাই তো এই 21 সালে আর কোনো কাহিনী ঘটে নাই। এবার এই যে তোমার মেশিন গুলো রয়ে গেলো, সেটা অবচয় দিতে হবে তো, সেটার অবচয় কত হবে? কবে সেই অবচয় জাবেদা কবে হবে? ডিসেম্বর কত? 31। জাবেদা কি হবে? অবচয় ডেবিট। অবচয়ের জাবেদা শুরুতে করো শেষে করো, যে দেখে করো, অবচয় দাঁড়িয়ে যাবে দেখি, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় কি হবে? ক্রেডিট হবে। এবার প্রশ্ন হলো টাকাটা কত হবে, এটা হলো ফ্যাক্ট। টাকা কত? এটি যুক্ত, যেটা বিক্রি করে এটা তো শেষ, সেটার অবচয় আবার কেন ধরবো? 15 লাখ টাকা ডিসমিস, এটা আর নাই আমার ঘরে, কোম্পানিতে নাই, এটা শেষ। আমার আছে কত? ছিল কয় লাখ? 50 লাখ। বিক্রি করে দিচ্ছি কয় লাখ? 15 লাখ। আছে কয় লাখ? 35 লাখ। সেই 35 লাখের উপর একটা অবচয় হবে। নতুন কিনছি কয় লাখ? 20 লাখ। কবে? এই বছর। আগের কোনো এটার অবচয় আছে? এটা একদম ফ্রেশ। 20 লাখ টাকার উপর 10% করে অর্ধেক করতে হবে, 1 লাখ টাকা অবচয় হবে। আর যেটা রয়ে গেছিল সেটার অবচয় কত? এই জায়গা হলো সবচেয়ে পেজ। 50 লাখের মধ্যে 15 লাখ টাকা বিক্রি করলে থাকবো কয় লাখ? 20,000 কেন? 20 লাখের উপর 10% দিলে 2 লাখ হবে। এই 2 লাখকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 1 লাখ হবে অবচয়। 6টা শূন্য। হুম। এবার আসলে যে অবচয়, এই জায়গায় যে অবচয়টা লিখবা, এরকম একটা ব্যাপার আছে। এই অবচয়ের গণনা কার্য, অবচয় একটু দেখেন। গণনা একটু নিচে লিখি, গণনা কার্য লাগবেই। কয়টা মেশিন হবে অবচয়? বিক্রিত মেশিন অবচয় তো করছি অলরেডি, এটা করে লাইছি না। এটা তুই ওই জায়গায় প্রথমবারে যদি না দাও, এই জায়গায় দিলে হবে। বিকৃত যন্ত্রপাতির অবচয় যদি প্রথমবারে ইয়াতে দিয়ে দাও,
তাইলে আর এই জায়গায় দেওয়া লাগবে না। 15 লাখ মাইনাস ছিল কত, 6,50,000 ইন্টু কত, 10% ইন্টু কত, উপরে 6 নিচে 12, কত আসছিল, 42,500। আরে মাইনাস করবো, তোমার অপচয় অলরেডি ধার্য করা হয়ে গেছে না 6,50,000। 15 লাখ থেকে 6,50,000 বাদ দিলে যে টাকা, সেটাই তো বইমূল্য। সেই বইমূল্যের উপর 10% করে অর্ধেক করে দিচ্ছি। এটা হলো যারা বিক্রি করছে, এটার কাজ তো করছে অলরেডি। আরেকবার এই ওয়ার্কিংটা দেখাইলাম, আর এই জায়গায় দেখাইলাম না, এটাই যে এটা তুই আবার দেখাই দিস। এই জায়গা যদি দাও তাহলে ওটার অবশ্যই ওই জায়গায় দেখানো লাগবে না। এগুলো একটা অবচয়। নতুন যন্ত্রপাতির অবচয়, এটা তো সিম্পল না, কোনো ঝামেলা আছে? নতুন যন্ত্রপাতি অবচয় কত হবে? নতুনটা কিনছি কয় লাখ? 20 লাখ। 20 লাখের কয় পার্সেন্ট হবে? 10%। তারপরে অর্ধেক হবে, কত উপরে 6 দাও, নিচে কত দাও, 12 দাও, কয় লাখ হবে মোট? 1 লাখ। আমার পুরাতন যন্ত্রপাতি কত ছিল? 50 লাখ। ভালো করে ক্লিয়ার করতে হবে। এবার আমি কি লিখতে পারি? পুরাতন যন্ত্রপাতির অবচয় বা অবিকৃত যন্ত্রপাতির অবচয়, যেটা বেশি বিক্রি করা হয় নাই, বা পুরাতন, একটা লিখলেই হবে। পুরাতন যন্ত্রপাতির অবচয় মনে রাখতে হবে ভালো করে। আগে লিখবা ছিল কয় লাখ, 50 লাখ। তো 50 লাখ আগে লেখো। 50 লাখ থেকে একদম সরাই দিছি কয় লাখ, 15 লাখ। আছে কয় লাখ, 35 লাখ নাকি? 35 লাখ। আচ্ছা 35 লাখ টাকা ছিল, এটা হলো আগে পুরাতন যন্ত্রপাতি রয়ে গেছে কয় লাখ, 35 লাখ। এবার প্রশ্ন হলো, পুরাতন যন্ত্রপাতি যে ছিল 10 লাখ টাকা না অবশ্যই ধার্য করা হয়েছিল? 10 লাখ টাকা, যেটা 15 লাখ টাকা বিক্রি করলাম, সেটার উপর অবশ্যই ধার্য করা ছিল কয় লাখ, 6,50,000। মোট অবশ্যই ছিল কয় লাখ, 10 লাখ। বাকি 3,50,000 টাকা কার জন্য ছিল? ওই 35 লাখের জন্য। মাথায় কি ঢুকছে হিসাবটা? এটা একটু ক্রিটিক্যাল হিসাব, সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই জায়গায়। ধরো তুমি 50 লাখ টাকা মেশিন 15 লাখ টাকা বিক্রি করেছে, সুন্দর, 35 লাখ টাকা আছে। এবার মোট মেশিন ছিল 50 লাখ, মোট অবশ্যই ছিল 10 লাখ। যেটা বিক্রি করলাম সেটার অবশ্যই 6,50,000। আবার বলতে হবে, যেটা বিক্রি করছি সেটার অবশ্যই কত? এই যে 10 লাখ টাকা অবশ্যই ছিল কয়টা মেশিনের জন্য? 2টা মেশিন। যেটা বিক্রি এটার অবশ্যই কত ছিল? 6,50,000। এই যে 10 লাখ টাকা মোট অবশ্যই ছিল, তাহলে কি ওই যেটা বিক্রি এটার জন্য না, যেটা যেটা পুরাতন আরেকটা মেশিন আছে ওটার জন্য আছে? 35 লাখ টাকা মেশিনের জন্য কি অবশ্যই আছে? আছে তো। মোট না 10 লাখ অবশ্যই। যেটা বিক্রি এটার অবশ্যই কত জমা হয়েছিল? 6,50,000। মোট অবশ্যই কিন্তু 10 লাখ। এই যে প্রশ্ন লেখা আছে স্পষ্ট, এই যে বলছে যে 10 লাখ টাকা অবশ্যই। এটা কয়টা মেশিনের? 2টা মেশিনের। যেটা বিক্রি এটার দাম কত ছিল? ওইটার অবশ্যই ছিল 6,50,000। এর মোট অবশ্যই কয় লাখ? 10 লাখ। এই 10 লাখ থেকে 6,50,000 গেলে থাকবো কয় লাখ? 3,50,000। এই 3,50,000 টাকা অবশ্যই কার জন্য? ওই 35 লাখ টাকা যন্ত্রপাতির জন্য। মনে থাকবো? তাইলে আমার লাগবে এই পুঞ্জীভূত ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবশ্যই ধার্য করা কোন পদ্ধতির উপর? বই মূল্যের উপর। 35 লাখ থেকে কত বাদ দিবা? 3,50,000 বাদ দাও। 15 লাখ তো সরাই দিলাম, তাহলে 3,50,000 এটা বাদ দিতে হবে। মাথায় কি ঢুকছে হিসাব নিকাশ? এবার যে মেশিনটা, এটার নাম কি? বই মূল্য। সেটার উপর কয় পার্সেন্ট হবে? 10%। 10% আর আসে না। 10% করলে কত হবে? 31,50,000। 31,50,000 উপর 10% দিলে কত হবে? 3,15,000 টাকা। এটা যদি বুঝো তাহলে গ্যাঞ্জাম আর শেষ। জায়গাটা ভালো করে বুঝতে চেষ্টা করো। যে মেশিনটা ছিল 50 লাখ টাকা মেশিন ছিল, একসাথে 2টা মেশিন। কয়টা মেশিন? 2টা। প্রশ্ন হলো, এই যে প্রশ্নটা আমি আরো ভেঙে লিখে ব্যাখ্যা করি। 50 লাখ টাকার যন্ত্রপাতি ছিল, ভালো কথা। আবার এই যন্ত্রপাতির উপর 10 লাখ টাকা অবচয় ছিল। ওই সময় ওরা সিলগালা বলে নাই যে 10 লাখ টাকা অবচয়, নতুনটা এত টাকা, পুরাতনটা এত টাকা। কিন্তু 15 লাখ টাকার একটা মেশিন আমি বিক্রি করে দিয়েছিলাম। এই যে কয় লাখ টাকা? 15 লাখ টাকার মেশিন কি করছি? বিক্রি করছি। এইটা যে বিক্রি করলাম, এটার উপর অবচয় ধার্য করা হয়েছে 6,50,000। এই যে 15 লাখ টাকা যেটা ছিল, এটা ছিল কত? 50 লাখ থেকে 15 লাখ চলে গেলে আছে কত? 3,50,000। আর 10 লাখ থেকে 6,50,000 গেলে কত থাকবো? 3,50,000। আর এটা তো 35 লাখ, কি লিখলাম? 50 লাখ থেকে 15 লাখ গেলে 35 লাখ।
আর 10 লাখ থেকে 6,50,000 গেলে 3,50,000। প্রশ্ন হইল এই মোট মেশিন ছিল 10 লাখ, 50 লাখ, মোট অবস্থা ছিল 10 লাখ। একটা মেশিন বিক্রি করছি, পরবর্তী সময় এসে আমি জানতে পারছি, শুরুতে তো জানিনি, সেটার দাম কত, 15 লাখ। সেটার উপর অবশ্যই ধরা হয়েছে কয় লাখ, 6,50,000। তাহলে প্রশ্ন হইলো এই মোট অবশ্যই কয় লাখ, 10 লাখ। একটার জন্য কয় লাখ, বাকিটার জন্য কত, 3,50,000। বাকিটার দাম কত, 35 লাখ। মাথায় কি ঢুকছে হিসাবটা? আমার কোম্পানিতে মেশিন আছে কত, 35 লাখ টাকার আছে। পুরাতন মেশিন কয়টা আছে, একটা আছে, দাম কত, 35 লাখ। সেটার উপর কি অবশ্যই ধরছিলাম, কে কইছে ধরিনি। এই যে 10 লাখ ছিল, 10 লাখ মোট মার 10 লাখ ছিল। 10 লাখ কার জন্য, সবার জন্য, কিন্তু কার জন্য কত বলা ছিল না। কিন্তু একটা মেশিন আমি বিক্রি করে দিলাম, সেটার দাম কত, 50। বাকি 3,50,000 টাকা কার জন্য, ওই যেটা বেচা হয় নাই ওইটার জন্য। প্রশ্ন হলো আমার মেশিন, পুরাতন মেশিন আছে কয় লাখ টাকার, বেচে লাইছি 15 লাখ। বছরের মাঝ এটা শেষ, আর গোডাউনে নাই। কিন্তু নাই যে বুঝলাম কি করে, এই দেখো মেশিন ক্রেডিট করছে, এই যে এটা ক্রেডিট করে না, যন্ত্রপাতি ক্রেডিট করে নেই, তার মানে কি এটা আছে, নাই। তো না থাকার কারণে আছে কয় লাখ, 35 লাখ। প্রশ্ন হলো এই 35 লাখের উপর কি অবশ্যই ধরা হয়েছে এই পর্যন্ত, না হয় নাই, এটা প্রশ্ন। আরে আগে ধরছিলাম কিনা এটা প্রশ্ন, আগে কি ধরা হয়েছিল অতীত বছরে 20 সালে ধরা হয়েছিল, কেন এই 3,50,000 করতে এসেছি। মোট অবশ্যই কয় লাখ এটা বলো আবার, মোট অবশ্যই কয় লাখ, 10 লাখ। 10 লাখের মধ্যে অবশ্যই ধার্য করা হয়েছে যেটা বেচছি, এটার অবশ্যই কত ছিল, বাকি 3,50,000 কার জন্য, ওই আরেকটা মেশিনের জন্য। ওই মেশিনটা কি বিক্রি করছি, এটা তো করি নাই। তো এটার অবশ্যই 3 লাখ, ওই 35 লাখের দাম কত, 35 লাখের উপর অবশ্যই ধরা হয়েছে 3,50,000। এইবার তাহলে কোন পদ্ধতির নাম কি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ডাইরেক্ট এই টাকার উপর অবশ্যই ধরা, ডাইরেক্ট এই 35 লাখের উপর অবশ্যই ধরতে পারবা না। এতক্ষণ বুঝাইলাম কি, বই মূল্যের উপর অবশ্যই ধরতে হবে। কোন মূল্যের উপর, একমাত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না, বই মূল্যের উপর অবশ্যই ধার্য করা হয়। তার মানে 35 লাখ থেকে 3,50,000 বাদ দিয়ে যে টাকা হবে তার উপর অবশ্যই হবে। এই জায়গায় কি করলাম, এই যে এটা কি করছি, যারা বেচছি কয় লাখ ছিল, 15 লাখ। 15 লাখ থেকে 6,50,000 বাদ দিলাম, বাদ দিয়ে না অবশ্যই করছি। কারণ কি, আগের অবশ্যই বাদ দিয়ে কাজ করতে হবে। এটার নামই ক্রমহ্রাসমান জের পদ্ধতি, মনে থাকবো। এই বলছি, এটা আলাদা শুনবা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বই মূল্যের উপর অবশ্যই ধার্য করা হয়। বই মূল্য কারে করে লিখে দিছি কিন্তু আগে। কোন পদ্ধতি, ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোন মূল্যের উপর, বই মূল্যের উপর কি করা হয়, অবচয় শুরুতে ওই যে এক জায়গাতে পুরা বই শেষ, কিন্তু ওই যে ভিতরে প্যাচ হচ্ছে, এটা বুঝতে হবে। এবার এটা ক্লিয়ার তো বক্তব্য। তা আমার এখন মেশিন আছে কটা, পুরাতন একটা, নতুন একটা। পুরাতনের অবচয় কত, 3,15,000। নতুনের অবচয় কত, 1 লাখ। এই তো দুইটা অবচয়, এই দুইটা অবচয় যাবে কি দিছি এখনো, এটা দিতে হবে। এই যে টাকা লিখছিলাম না, কত টাকা, 4,15,000। এটা তো হলো নতুনটা কিনা, 4 লাখ কত হবে তাহলে, 4,15,000। মাথায় কি ঢুকছে হিসাব নিকাশ, অবশ্যই ধার্য করলাম। এবার অবশ্যই বন্ধ করতে হয় না, একটু জাবেদা মুখস্থ, জাবেদা তো মুখস্থ। অবশ্যই অবশ্যই বন্ধ করা জাবেদা দিনে আগে, ওই সমাপনী জাবেদার মধ্যে অবশ্যই বন্ধ করা হয়। অবশ্যই বন্ধ করা জাবেদা কি, আয় বিবরণী অথবা আয় সারাংশ ডেবিট। আয় বিবরণী লেখো, আয় বিবরণী হিসাব কি হবে, ডেবিট হবে। অবশ্যই কি হবে, অবশ্যই হিসাব ক্রেডিট। এইবার প্রশ্ন আরেকটা পেজ, এই অঙ্কটা দুনিয়ার পেজের একটা অঙ্ক। দুনিয়ার পেজের একটা অঙ্ক। অবশ্যই ছিল 4,15,000। এই বছরে আর কি অবশ্যই ধরছিলাম, এই বছরে কি আরো অবশ্যই ধরছিলাম কিনা বলতে হবে। কয় টাকা ধরছিলাম, কেন 42,500 ধরি নাই, না বুঝো নাই। মোট অবশ্যই দাঁড়াইছে কত, 42 আর 15 কত হইলো, 4 লাখ কত, 57,500 টাকা না। মাথায় কি ঢুকছে একটু। আচ্ছা মেশিন বিক্রি করে লাভ না লস হয়েছি, না মেশিন বিক্রি করে লাভ না লস হয়েছে এটা বলতে হবে। হ্যাঁ ওই ক্ষতিটাও দিতে হবে একসাথে। যন্ত্রপাতি কি, বিক্রয়জনিত
ক্ষতি কি হবে? ক্রেডিট হবে। কয় টাকা? 1,07,500 টাকা। এই দুইটা যোগ করলে কত হয়? এবার ক্যালকুলেটর চাপো। 1,07,000 কত হয়? 42,57,500। 4,57,500 যোগ 1,07,000। 1,07,000 না কত ছিল? এটাই তো 1,00,000 কত? 1,07,500। কত আসছে? কত? আরে না, এত টাকা করতে আসবে? 7,00,000 5,00,000 কত আসে সেটা না দেখবা। আরে 57 7 কত? 64 64 আর 1,000 65,000। 5,65,000 টাকা। দুইটা যোগ করো। যে যোগ করে কি আসে? শূন্য কেমনে দাও? আমাদের অবচয় শেষ। লাস্টে লাভ ক্ষতি একসাথে বন্ধ করে দিলাম, সেটা যাবে তো শেষ। বুঝছি? আসছে কত? 5,65,000। এটা আমাদের পর্ব শেষ। দুনিয়ার মধ্যে ক্রিটিক্যাল অঙ্ক থাকলে একটা অঙ্ক আছে। না, এর চেয়ে ক্রিটিক্যাল অঙ্ক আর নাই, এটাই আছে। গেল এটা। এবার যদি মেশিনটা বিক্রি করে লাভ হইতো তাহলে একটা জাবেদা হইতো। জাবেদা পারলে হিসাব, মেশিন হিসাব, পুঞ্জীভূত অবদান হিসাব বের করা কোনো বিষয় না, পারবা, এটা এখনই হয়ে যাবে। যদি মেশিন বিক্রি করে লাভ হইতো তাহলে আলাদা একটা জাবেদা দিতে হবে, সেটা একটু লিখে দিই। যদি লাভ হইতো তাহলে কি তো? যন্ত্রপাতি কি লিখতাম? বিক্রয়জনিত লাভ কি করতাম? ডেবিট করতাম। আর আয় বিবরণী কি করতাম? এই জাবেদা পর্ব। বুঝা গেছে হিসাবটা? এবার বলছি কি করার জন্য? মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবস্থা হিসাব। কোন হিসাব? মেশিন হিসাব, পুঞ্জীভূত অবস্থা হিসাব। ক নম্বরে সে দুইটা করার লাগে। যন্ত্র হিসাব করি, কোম্পানির নাম কি ওর? তাইলে আমাদের দুইটা কোতিয়ান লাগবে। দুইটা কোতিয়ানের নাম কি? যন্ত্রপাতি হিসাব। হিসাব মানে তো কোতিয়ান। এবার এই পাশে একটু লাগবে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে কি? আওয়াজ নাই। ডেবিট টাকা, ক্রেডিট টাকা কোতিয়ান করলে জাবেদা পৃষ্ঠা। এই লেখাগুলো তো পারো নাকি? হ্যাঁ, এটা কি? বিবরণ। এটা আরে না, জাবেদা পৃষ্ঠা। এটা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা হলো যে এটা কি? তারিখ। আমার কি আগে থেকে কিছু মেশিন ছিল না? এবার যন্ত্রপাতি আমার মোট কত ছিল? অঙ্ক কয় সালে? 20 সাল না 21 সাল? 21 সাল। তাহলে 2021 সালের কোন মাস? জানুয়ারির 1 তারিখ লিখতে হবে। মেশিন আমার কবে ছিল? এই যে মেশিন আমার, এটা তো হলো যন্ত্রপাতি হিসাবে আমার আগের থেকে। মেশিন কি এবছর সব কিনছে না আগের থেকে ছিল? আগের থেকে ছিল। ব্যালেন্স বিটি লিখবে না? ব্যালেন্স বিটি কয় টাকার? এটা ডাইরেক্ট ওই 50 লাখ টাকা এই জায়গায় বসাই দিবা। মাথায় কি ঢুকছে একটু? 50 লাখ। যদি মেশিন আগের না থাকে দিবা কেন? তাহলে তো হবে না। এটা তো আমার আগে ছিল, এটা বুঝতে হইবে। আমি যে শুরুতেই কিনি তাহলে নগদান হিসাব আসবে এই জায়গায়। 50 লাখ শূন্যতে 6টা। যদি আগের মেশিন না থাকে, আমি এবছর মেশিন কিনি, যাবে বলো? যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট লিখবা ডেবিটে, শেষ। এই জায়গায় ডেবিটে টাকা লিখবা, তখন জেরে করে বলবে। এই জায়গায় ডেবিট করে জেরে ডেবিট। এটা যেহেতু আগের ছিল ডাইরেক্ট বসে গেছে। এই একটা কিনবে একটু পরে, দেখবা কেমনে বসে। জুলাই মাসে কিনতেছি তো একটা। এবার বিক্রি করলাম, বিক্রি জাবেদা দিয়ে দিই। কত পেয়ে দাম? বিক্রয় ছিল 15 লাখ। যন্ত্রপাতি ক্রেডিট পেয়েছে কয় লাখ? 15 লাখ। এই জাবেদা পারলে পারা যাবে। কিন্তু যন্ত্রপাতি ক্রেডিট 15 লাখ, কিন্তু এটা ডেবিটে কয়টা আছে? এই 3টা নাম লিখতে হবে। নগদান ছিল, ডেবিট লাগবে ক্রেডিটে কয় লাখ? 7 লাখ। এই ক্রেডিট 50 লাখ। হ্যাঁ, খতিয়ানের নিয়ম তো এটাই। কত লাখ হবে?
43 লাখ, সাথে সাথে মাইনাস, এটা আমি তো চলমান। এরপরে কি লিখতে হবে? এই যে 50 লাখ ছিল ডেবিট, 7 লাখ হচ্ছে ক্রেডিট, মাইনাস হইব, উল্টা হলে মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হিসাব কত হবে? দেই না, প্রশ্ন আনছো, আমার তো প্রশ্ন না লাগবে, হয়তো পাস করবো, পরীক্ষা শেষ করে 43 লাখ, আরে মাইনাস 6,92,500, 6,92,500 কত? 36,07,500, 36,07,500। আরেকটা কি ছিল সর্বশেষ? যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, কয় লাখ? 1,07,500। ওই যে বললাম 15 লাখ ডিসমিস হয়ে গেল, আছে কয় লাখ? 35 লাখ। মেশিন আরেকটা কিনছি কিনা জুলাই মাসে 1 তারিখে? কিনছিলাম তো। নাম কি? জাবাতে কি ছিল? যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ছিল ক্রেডিট, এবার কোন দিকে বসবো? এই যে যদি 1 তারিখে মেশিন কিনতাম, এই যে শুরুতে এটা লিখতাম, নগদান লিখতাম, যেহেতু 1 তারিখে কিনি নাই, বছরের মাঝে কিনছি, এই জন্য এই জায়গায় লিখছি, এর আগে কাহিনী করছে। এই যে এভাবে সেম, কয় লাখ? 20 লাখ ছিল কি ডেবিট, বসবো কই? নগদান ছিল ক্রেডিট, বসছে ডেবিট। এবার এটা ডেবিট, এটাও ডেবিট, ডেবিট ডেবিট কি হবে? যোগ হবে। মোট কয় লাখ? 55 লাখ। ডিসমিস। যন্ত্রপাতি হিসাব ক্লিয়ার। এবার আসি কোন হিসাব? পুঞ্জীভূত অবচয়। প্রশ্ন হলে পুঞ্জীভূত অবচয় কি আগে থেকে ছিল? কয় টাকা ছিল? আরে 10 লাখ ছিল, এতবার পড়ার পর মনে নাই, এত নেই, 10 লাখ না ছিল? এটা একটা ক্রিটিক্যাল অঙ্ক ধরছি। পুঞ্জীভূত অবচয় কবে? 2021 সাল জানুয়ারি কয় তারিখ? 1 তারিখ। কি লিখবো? ব্যালেন্স দিবি। বাট এই যে পুঞ্জীভূত অবচয় কোন ব্যালেন্স, এটা আগে জানা থাকতে হবে। কোন ব্যালেন্স? এটাও ব্যালেন্স দিতে লিখতে পারবো, আর শুধু ব্যালেন্স লিখতে হবে। এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স, এই জন্য কোন পাশে লিখতে হবে টাকাটা? ক্রেডিট পাশে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। এবার আমি যে অঙ্ক এই মাত্র লিখলাম 21 সালে, যতগুলা যাবার দিলাম, পুঞ্জীভূত শব্দটা কয়বার লিখছি মনে রাখতে হবে। কয়বার লিখছি? জুলাই মাসে একবার লিখছি 6,92,500, আর একবার লিখছি 31 ডিসেম্বর। যাবাতে দেখে তো লিখবা, না লিখে আন্তর্জাতিক টাকা বের করা সম্ভব। 6,92,500, আর একবার লিখছি কই পুঞ্জীভূত অবচয়, কই লিখছি? এই যে 4,15,000, দুইবার লিখছি। কয়বার? দুইবার। এবার পুঞ্জীভূত অবচয় তো ডেবিট, এর বিপরীতে কি? ক্রেডিট। এই ক্রেডিটের নাম কি? হ্যাঁ, ও আচ্ছা, এই কোনটা? এই যে একটা, ওইটা হ্যাঁ 3বার, হ্যাঁ 3বার, রাইট, 3বার আছে। প্রথমবারে আছে পুঞ্জীভূত অবচয় জুলাই 1 তারিখ, কয় লাখ টাকা লিখছিলাম? 42,500। তখন কি লিখছিলাম? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত ঘরে কি আসবে? অবচয় আসবে। অবচয় হিসাবে আসবে কত? 42,500 ছিল কি? অবচয় ছিল ডেবিট, লিখবো কই? ক্রেডিটে 42,500। এটাও ক্রেডিট, জেরো ক্রেডিট, তাহলে কি হবে? 10,42,500 হবে না? বুঝো নাই? ক্রেডিট ক্রেডিট যোগ হবে, বিয়োগ হবে কেন? এটাও তো ক্রেডিট, ক্রেডিট ক্রেডিটও যোগ হয়, এটাও ক্রেডিট, উল্টা হলেই মাইনাস, সহজ হিসাব। এবার জুলাই 1 তারিখ কিন্তু আবার কি করছিলাম? পুঞ্জীভূত অবস্থায় ডেবিট করছি, ক্রেডিট করছি কারে? যন্ত্রপাতি। কত টাকা হবে এবার? যন্ত্রপাতি হিসাব হবে। এবার টাকা কত হবে এটা বলো? এই যে যন্ত্রপাতি, টাকা কত হবে? না, 15 লাখ। 15 লাখ টাকা 3টা ভাগ হয়েছে, মনে রাখতে হবে। এই এই টাকাটা লিখতে হবে, নাম দিব যন্ত্রপাতি, টাকা দিব কি? ওর বাকি টাকা কত? 6,92,500, ওই টাকাটা দিতে হবে। যন্ত্রপাতি ছিল ক্রেডিট, লিখবো কই? আওয়াজ নাই। কয় টাকা? 6,92,500 টাকা। 10,92,500 থেকে 10,42,500 কত? 10,42,500 থেকে 6,92,500 মাইনাস করো, থাকবো কয় লাখ? কি করে না হইতেই পারে। কত? 3 লাখ কত আছে? 3,50,000 টাকা। এবার আবার কি পুঞ্জীভূত অবশ্যই করছিলাম? আরেকবার করছি, ওটা বিপরীতে গিয়েছিল, আওয়াজ নাই। তবে এটা তারিখ কবে?
ডিসেম্বর 31 কি লিখছিলাম ওইটা? এই যে অবচয় লিখছি 4,15,000। হুম, অবচয় ছিল কি ডেবিট, বসাবে কই? অবশ্যই তো ডেবিট হয়েছিল। আরে দেখা লাগবে না, এটা অবশ্যই ডেবিট ছিল। এটা আর তো এই জায়গায় কিন্তু পুঞ্জীভূত অবচয় নাই, মনে রাখতে হবে এই জায়গায় আছে। ক্রেডিট আর উল্টাটা কি? অবচয়। অবচয় ডেবিটে ক্রেডিটে লিখবো। হুম, যেদিকে যাও একই রাস্তা। পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট হলে ক্রেডিটে বসাবে, নাম দিবে উল্টাটা। কয় লাখ? 4,15,000। এটা কত? 4 লাখ আর 15 কত? 7 লাখ কত হবে? 50 আর কত? 3 লাখ আর 7 লাখ, 15 আর 50 কত হয়েছে? 7 লাখ কত? 65,000। মাথা কি ঢুকছে? এই অঙ্ক শেষ। এই অঙ্কটা ভালো করে বুঝলে আর কিছু লাগবে না, দুনিয়াদারি সব ক্লিয়ার হয়ে যাবে। জাবেদার কনসেপ্ট ক্লিয়ার হবে, অবচয়ের কনসেপ্ট ক্লিয়ার হবে, পুঞ্জীভূত অবচয় যত ধরনের হিসাব নিকাশ আছে যা সব অবশ্যই বের করাটা এক ডিজাইন, অন্যান্য অঙ্কের ডিজাইনটা ভিন্ন, কিন্তু এই যে মেনটেনেন্স গুলা সবই একই মডেলের অঙ্ক। আজকে এটাই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। এই অঙ্কটা নিজে নিজে আবার বাসায় করবো।